নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। ঘটনা হচ্ছে, আমরা এসআইআর নিয়েই আলোচনাটা সীমাবদ্ধ রাখবো আজকেও। কারণ এই মুহূর্তে ভোটারদের তালিকা পরিষ্কারভাবে ঘোষিত হয়নি, কিন্তু প্রার্থীদের তালিকা ঘোষিত হয়ে গেছে এবং প্রার্থীরা প্রচারে নেমে পড়েছে। ৬১ লক্ষ মানুষ যারা অ্যাডজুডিকেশনে আছে, আরো 10 লক্ষ মানুষ যারা নানাভাবে ডিলিটেড হয়েছে, অর্থাৎ 70 লক্ষ মানুষ ছটফটাচ্ছে, প্রাণান্তকর অবস্থা। তার মধ্যে বিধায়করা আছেন, তার মধ্যে প্রার্থীরা আছেন, যারা এবার নমিনেশন ফর্ম ফিল আপ করবেন অ্যাডজুডিকেশনে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে সবার আগে বলি, আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক কমেন্ট করবেন এবং থ্যাঙ্কসও জানাতে পারেন কিছু অনুদান দিয়ে, কারণ আমার চ্যানেলটি চালাতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি, প্রার্থী তালিকা ঘোষিত হয়ে গেল এবং ওদিকে এসআইআর, ওদিকে এক শ্রেণীর লোক বলছে নো ভোট টু টিএমসি, কারা বলছে না বলছে, কিছু নো ভোট টু বিজেপির মতো। এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। আলোচনায় আমি শুদ্ধ সত্য ঘোষকে পাশে পেয়েছি। আপনারা আগে শুদ্ধর অনুষ্ঠান দেখেছেন, এবং শুদ্ধ তোমাকে স্বাগত জানাই। একটু পরিচয় করে দিই। শুদ্ধ সাংবাদিক, সুলেখক, গবেষক, সমাজচিন্তক এবং একেবারেই আমাদের মতো বলা চলে, আমরা যারা মানে লিবারাল চিন্তাধারায় বিশ্বাস করি, যারা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করি, শুদ্ধ তার মধ্যে একজন। আমরা এই আলোচনা এগিয়ে নিয়ে যাব। তার আগে বলি যে শুদ্ধ, আমরা সকলেই কিন্তু অদ্ভুত একটা জিনিস দেখতে পাচ্ছি। দেখো, তোমার বিজেপি প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা করলো, এখনো কিছু বাকি আছে, তারপর বামফ্রন্ট করলো, তারপর মমতা করলো, আজকে হুমায়ুনও করে দিয়েছে এবং ধীরে ধীরে সবাই দেওয়াল লিখন প্রচারে বেরিয়ে যাচ্ছে। আমি এই অনুষ্ঠানে আমাদের এখানে যারা প্রার্থী তারা সবাই দেখতে পাচ্ছি বেরিয়ে পড়েছে কলকাতা শহরে। অথচ রাজ্যের 70 লক্ষ মানুষ এসআইআর এর কবলে পড়ে আদৌ তাদের নাম থাকবে কিনা, ভোট দিতে পারবে কিনা। তার মধ্যে আমি প্রথমে আলোচনা হচ্ছিল তৃণমূলের নয়, বিজেপির প্রার্থী আউসগ্রামের কলিতা মাঝিকে নিয়ে। তার নাম অ্যাডজুডিকেশন আছে, সে কি করে তার নাম ঘোষণা হলো। এরপর দেখলাম গোয়ালপুকুরের গোলাম রব্বানি, এতদিনকার 3টে টার্মের এমএলএ, তারও অ্যাডজুডিকেশন। হরিশ্চন্দ্রপুর তাজমুল, সেও অ্যাডজুডিকেশন। দক্ষিণ দিনাজপুরের তোরা প্রচার তৃণমূলে করবে, অ্যাডজুডিকেশন। মুর্শিদাবাদের জাকির হোসেন, বাইরন বিশ্বাস, অ্যাডজুডিকেশন। সাথী খন্দকার, অ্যাডজুডিকেশন। এবং আমি যতদূর জানি শশী পাজাও অ্যাডজুডিকেশন। হয়তো আরো অনেকেই আছেন, তারা বলছেন না, খুঁজে খুঁজে লোকে দেখছেন না। অর্থাৎ প্রার্থীরাও কিন্তু অ্যাকচুয়ালি ভোটার হিসেবে স্বীকৃতি পাচ্ছে না এখনো পর্যন্ত, কিন্তু ভোট প্রচার নেমে গেল। এবং আমরা যখন আলোচনা করছি আজকে বৃহস্পতিবার, যখন দর্শকরা দেখছেন তখন তাদের উদ্দেশ্যে বলি, মাত্র ইলেকশন কমিশন সূত্র বলা হচ্ছে 21 লক্ষ মানুষের আমরা যাচাই করেছি। এখনো পর্যন্ত 39 লক্ষেরও বেশি, 40 লক্ষ বাকি আছে। এবং এই 21 লক্ষের মধ্যে কত বাদ গেছে, কত বাদ যায়নি, কেউ কিচ্ছু জানে না। এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল এবং একটা ভয়ঙ্কর হিন্দুত্ব এবং হিন্দুত্বের সপক্ষে প্রচার। উল্টো দিক থেকে আমরা শুধুমাত্র কোথায় কাকে টাকা দিয়েছি সেটা নিয়ে প্রচার। তৃণমূলের পক্ষে যেরকম এই টাকা ডোল পলিটিক্স, বিজেপির পক্ষে হিন্দুত্ববাদী প্রচার। তারা একেবারে পরিষ্কার বলছে হিন্দু খতরে মে হ্যায়, হিন্দু একজোট হোক। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 1 কোটির ওপরে অবাঙালি, বিহারি বা ইস্টার্ন ইউপির ভোটার আছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে আসলে বাঙালি বিহারি করছেন মমতা, এইটা ভুলে গিয়ে হিন্দু মুসলিম করতে হবে, তার একেবারে ক্যাটেগরিক্যাল স্টেটমেন্ট। উল্টো দিক থেকে কিছু বামপন্থী মানুষ যাদের পরিচিত ছিল সমাজে, বিভিন্ন সময় টিভিতে আলোকিত করতেন, তারা দেখতে পাচ্ছি বলছেন যে এবারের জন্য সব ভুলে গিয়ে মানে লেফট এবং বিজেপিকে একজোট হতে হবে তৃণমূলকে হাঁটাতে গিয়ে। এই একটা অদ্ভুত ন্যারেটিভ পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে, মানুষের অবস্থা নিয়ে, পরিবেশ নিয়ে। এবং যে যুদ্ধটা হচ্ছে ইরান এবং প্যালেস্তাইনের সাথে, তাতে তেলের দাম, গ্যাসের দাম কি দাঁড়াবে না দাঁড়াবে কেউ কিচ্ছু জানে না, কিচ্ছু নিয়ে আলোচনা নেই। তুমি এই ব্যাপারটা বারবার সমাজ মাধ্যমে তুলে ধরছো, ভাবছো। আমি সরাসরি বলতে চাই, ব্যাপারটা কিরকম একটা অদ্ভুত না? 70 লক্ষ মানুষ বাইরে,
অথচ সবাই নেমে পড়লো এই ভোট উৎসবে। ইলেকশন কমিশন আজকে 18 দিন বাদেও ক্যাটেগরিক্যালি বলতে পারছে না কতজনের নাম আছে। এই ব্যাপারটাকে তুমি কিভাবে বৃহৎ দৃষ্টিতে ব্যাখ্যা করবে? এর অনেকগুলো দিক আছে, আমি একটা একটা করে আসি। একদম প্রথমে যেটা বলার কথা প্রসুন্দা, সেটা হচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দল, সংসদীয় রাজনৈতিক দল, তারা জানতেন যে এই অবস্থাতেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, এমন নয় তারা জানতেন না। তারা প্রিপারেশন যখন নিয়েছেন তখন এভাবেই নিয়েছেন যে এইভাবে প্রায় 60 লক্ষের বেশি মানুষ ডিলিটেড অবস্থা, 60 লক্ষের বেশি মানুষ তারা অ্যাডজুডিকেশনের আওতায়, এই অবস্থাতেই ভোট ঘোষণা হয়ে যাবে এবং তারা সেই ভোটে পার্টিসিপেট করবে। অর্থাৎ প্রাথমিকভাবে সংসদীয় দলগুলোর ক্ষেত্রে যেটা বলা দরকার সেটা হচ্ছে তারা একটি নৈতিক অবস্থান নিতে প্রথম থেকেই কিন্তু অস্বীকার করেছে। আজকে যখন এত সংখ্যক মানুষ, যাদের সাথে আমাদের একরকম নিয়মিত যোগাযোগ আছে, আমরা চেষ্টা করছি তাদের কথা শোনার, বোঝার, এই যে এত সংখ্যক মানুষ তারা এই প্রক্রিয়ার মধ্যে আটকে রয়েছে, তাদের যে ক্ষোভ, হতাশা, বিষণ্ণতা, তারা বুঝতেই পারছেন না কি করবেন। কেউ ভাবছেন যে আমরা আন্ডার অ্যাডজুডিকেশন আছি, নিশ্চয়ই কোনো একটা আইনি পন্থা তৈরি হবে, তার মাধ্যমে আমরা এখান থেকে রেহাই পেয়ে যাব। কেউ ভাবছেন যে ঠিক আছে, এবার ঘটে গেছে, এটা একটা দুর্ঘটনা, এটা কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কেউ এমনও ভাবছেন যে আমি এবার ভোট দিতে পারছি না, কিন্তু আমি পরের বার ঠিক পারবো, কারণ তার মধ্যে তো অনেকটা সময় আছে, হয়ে যাবে। এই যে নানান রকম ভাবনা এবং এর সাথে বিভিন্ন দলগুলোর প্রচার, যে এই গোটা বিষয়টা আসলে একা বিজেপি করেনি, সঙ্গে তৃণমূল ছিল। এবার এইটা না একটা মারাত্মক পরিস্থিতি তৈরি করেছে। নির্বাচন কমিশন বলছেন যে শেষ দিন অবধিও তালিকা প্রকাশ হবে এবং তালিকায় যাদের নাম থাকবে তারা ভোট দিতে পারবে। এটা খুব ভালো বিষয়, কোনো সন্দেহ নেই, কিন্তু গোলমালটা অন্য জায়গায়। এটা ভালো বিষয় বলেই সন্দেহজনক হয়ে উঠছে। তার মানে নির্বাচন কমিশন যেটা চাইছেন সেটা হচ্ছে যে এরা তালিকার মধ্যে ঝুলে থাকুন, রাস্তা থেকে শুরু করে কোথাও কোনো বিক্ষোভ, কোনো কিছুর দিকে না যান, তারা শুধু তাকিয়ে থাকুন প্রাচীন চাষিদের মতন কখন বৃষ্টি নামবে এই আশাতে। অর্থাৎ পরিষ্কারভাবে আরেকটা ধোঁকাবাজি করা হচ্ছে। এবং এইটা সব থেকে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লেগেছে, প্রসন্দা, ঘটনাটা আজ থেকে শুরু হয়নি বা ঘটনাটা এবারই ঘটছে এমন নয়। আমি ঘাটাঘাটি করতে করতে দেখছিলাম, অনেকেই দেখেছেন এর মধ্যে সম্ভবত, কারণ বাংলা গবেষণা কেন্দ্র থেকে শুরু করে বহু সংস্থা এটাকে শেয়ার করেছেন, যে 2019-এর সময় থেকে কিছু মানুষ তারা লক্ষ্য করতে শুরু করলেন ভারতবর্ষের ভোটার তালিকায় ক্রমশ মুসলমানদের নাম কমে যাচ্ছে 2019-এ। এবং এটা কংগ্রেস জানতো, কারণ ন্যাশনাল হেরাল্ড সেই সময়ই খবর করে। প্রসেসটা শুরু হয় কিন্তু তারও আগে। 2014-তে আসলে হায়দ্রাবাদের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি প্রথম খেয়াল করেন ব্যাপারটা এরকম ঘটছে। খালিদ সাইফুল্লাহ তার নাম। তিনি এটা নিয়ে গবেষণা করতে শুরু করেন এবং গবেষণা করতে শুরু করেন বিশেষ করে গুজরাটকে নিয়ে, কারণ গুজরাটেই এই প্রক্রিয়াটা প্রথম চালু হয়েছে। তিনি সেখানে গবেষণা করতে গিয়ে দেখছেন যে প্রায় একটা বিপুল সংখ্যক, মানে সারা দেশের দিকে তাকাতে গেলে তখনকার সময় আমি বলছি যে 15% গোটা দেশের ভোটার, তার মধ্যে 25% হচ্ছেন মুসলমান মানুষ, 20% হচ্ছেন দলিত এবং নারীরা এবং তৃতীয় লিঙ্গ, তারা বাদ পড়ে যাচ্ছেন ইলেকশন রোল থেকে। এইটা তিনি দেখলেন এবং তিনি আরো মজার জিনিস দেখলেন। যখন গোধরা, তো আমরা সকলেই জানি গোধরা বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন সেটা হয়ে আছে, তিনি গোধরাতে দেখলেন যে সেখানে প্রত্যেকটা ঘরে একজন করে রেজিস্টার্ড ভোটার মাত্র, এবং ঘরের সংখ্যা 1800টা। এটা কি স্বাভাবিক প্রসঙ্গা যে 1800টা ঘরে একজন করে লোক থাকেন, এবং দ্যাটু শুধুমাত্র গোধরাতে? তিনি খোঁজ করতে গিয়ে বুঝলেন যে ব্যাপারটা এরকম নয়, ঘরে আরো লোক আছেন, তারা সকলে ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছেন। এবং এইটা ধারাবাহিকভাবে তারপরে আমরা দেখছি
নানান নির্বাচন, নানান সময়, নানান রাজ্যে এটা কিন্তু ঘটতে থেকেছে। কিন্তু মজা হচ্ছে, যাদের সব থেকে বেশি করে এইটা নিয়ে ভাবার দরকার ছিল, কথা বলার দরকার ছিল, আমরা তো সাধারণ মানুষ, হ্যাঁ সেই রাজনৈতিক দলগুলো তারা এটাকে ইস্যু হিসেবে গ্রহণই করলেন না। এতদিন অবধি কি আমরা কেউ শুনেছি যে এই পরিমাণ মানুষ ভোটার তালিকা থেকে ক্রমশ বাদ পড়ে যাচ্ছেন এবং ইলেকশন আফটার আজকে এসআইআর হচ্ছে যখন, তখনও আমরা অন্য রাজ্যের খবর কম পাচ্ছি বলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি না অন্য রাজ্যেও একই ঘটনা ঘটছে। হ্যাঁ, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি কোথাও কোথাও আনা হয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন নেই, ক্লিয়ারলি কেটে উড়িয়ে দিয়েছে। ঠিক। আমাদের এখানে যেহেতু একরকম প্রতিরোধ হয়েছে, তার ফলে এখনো প্রক্রিয়াটা ঝুলে আছে, নইলে এখানেও এটা শেষ হয়ে যেত। তো রাজনৈতিক দলগুলোর কাজ কি ছিল? তাদের কাজ ছিল যে এটার মোকাবিলা করা, তখন থেকে মোকাবিলা করতে শুরু করা, রাস্তাঘাট থেকে শুরু করে সর্বত্র। তারা এটা মোকাবিলা করলেন না, তারা এটা নিয়ে ঘুমোতে থাকলেন। এবং আজকেও যখন আমরা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আমার যথেষ্ট সন্দেহ আছে কতগুলো রাজনৈতিক দল আসলেই পরিষ্কার করে বুঝছে যে এই এসআইআরটা ধীরে ধীরে এনআরসিতে পরিণত হয়েছে এবং এরপরে একটা বৃহদাংশের জনসংখ্যা তাদেরকে প্রবাবলি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, অন্তত বিজেপি ক্ষমতায় এলে তা করবেই, আমি নিশ্চিত। ফলে তারা এটাকে গুরুত্ব দিলেন না, এবং গুরুত্ব যে দিলেন না সেটা কিন্তু বুঝিয়ে দিল যে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা অত্যন্ত কম। আজকে যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি আমরা, সেই পরিস্থিতিতে এতগুলো মানুষকে বাদ রেখে নির্বাচনী গণতন্ত্র চলবে, এর থেকে হাস্যকর এবং অশ্লীল বিষয় আর কিচ্ছু হতে পারে। এই অশ্লীলতা আমরা বন্ধ করতে পারলাম না, চলে গেলাম ভোটের দিকে। এবং যখন ভোটের দিকে গেলাম তখন আমরা লক্ষ্য করলাম না যে আমাদের সব থেকে বড় বিপদ এই এসআইআর এর মধ্যেই লুকিয়ে আছে। মানুষ কথা বলছেন কি নিয়ে? বেশিরভাগ মানুষ কথা বলছেন এসআইআর ভালো কি মন্দ সেটা নিয়ে। হ্যাঁ ইনফর্মড নন, তারা ভালো করে প্রসেসটা বুঝতেও পারছেন না, এমনকি আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড মানুষজনও বুঝতে পারছেন না যে এরপরে কি হতে চলেছে। ট্রাইব্যুনাল কবে হবে কেউ জানে না, কি হবে তাতে কেউ জানে না। এই যে বিচারকেরা নথিগুলো দেখছেন, কত নথি তাদের কাছে দেওয়া হয়েছে তার কোনো সুস্পষ্ট হিসেব আছে? কোনো প্রকাশ্য ঘোষণা আছে? কি ভিত্তিতে তারা নাম বাদ দিচ্ছে, সেটা কি যার নাম বাদ দেওয়া হচ্ছে তিনি জানতে পারছেন? বিচারকেরা কি লিখিত আদেশ রাখছেন যাতে পরবর্তী ক্ষেত্রে সেই আদেশের ভিত্তিতে কথা বলা যায়? কিচ্ছু কিন্তু আমরা জানতে পারছি না। গোটাটা অবৈধভাবে, অসাংবিধানিকভাবে চালানো হচ্ছে এবং আমরা মেনে নিচ্ছি। তার ফলে যেটা হয়েছে, যেগুলো আসলে রাজনীতির ইস্যু হওয়ার কথা ছিল, খাবার থেকে শুরু করে, মূল্য বৃদ্ধি থেকে শুরু করে, তেলের দাম থেকে শুরু করে, যুদ্ধে আমাদের অবস্থান থেকে, বিদেশ নীতি থেকে, যাবতীয় কিছু, এগুলো নিয়ে আমরা কথাই বলতে পারছি। কারণ কথা বলবে কি? হ্যাঁ, তৃণমূল মিছিল করছে। না, আমি 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 দর্শকদের উদ্দেশ্যে বলি, তোমাকেও বলছি, ব্যাপারটা যেরকম হয়ে গেছে না, যদি ক্লিয়ার হয়ে যায় নামটা, লোকে লটারির মতো, ইনফ্যাক্ট আমার পরিবারেই হয়েছে, এই আমাদের নাম ঠিক আছে সব, আরে বিরাট ব্যাপার, এই তো নাম দেখা, মানে লটারি লাগার মতো, মানে সরকার বাহাদুর দয়া করে আমার নামটা ভোটার লিস্টে ছিল এবং এবারও তুলেছে, এটা যেন প্রায় লাখ টাকার লটারি। এইরকম আনন্দিত লোকে, এই নাম আছে, হ্যাঁ নামটা আছে, আর আর বলবে না নামটা বাদ চলে গেল, কি করে করা যাবে। এবং ম্যাসিভ আমাদের এই স্বল্প সংখ্যক যা দর্শক যারা দেখেন, তাদের মধ্যে আমি ঝাঁকে ঝাঁকে উত্তর পাচ্ছি যে আমার বয়স এত, 70 বছর, কেউ বলছে আমার বয়স 60 বছর, কেউ বলছে 80 বছর, এতবার ভোট দিয়েছি, এতবার নাম ছিল, এবার ডিলিট হয়ে গেছে, সব ডকুমেন্ট দিয়েছিলাম, কি করব কিছুই বুঝতে পারছি না, ভোট কি দিতে পারবো না, নাকি আমার ব্যাংক বন্ধ হয়ে যাবে। লোকের মনে এত প্রশ্ন রেখে এই সুব্রত গুপ্ত, এই আমাদের যিনি মনোজ আগরওয়াল, তারা অদ্ভুত ভাবে, আমি দেখলাম মিডিয়ার সামনে বলছে সব ঠিক আছে, শনিবার নাগাদ বোধহয় আমরা কিছু ডিক্লেয়ার করতে পারবো। কিন্তু শুধু এটা তো কথা ছিল না, আমি সুপ্রিম কোর্টের যখন হিয়ারিং হচ্ছিল, সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলে দিয়েছিল যে প্রতিদিন জাজেদের আন্ডারে অ্যাডজুডিকেশনের হিয়ারিং হবে এবং এভরিডে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে এবং অ্যাড হতে থাকবে। তা আজকে 28 তারিখের সেই এটা নির্দেশ জারি হলো,
আজকে আমাদের যখন আলোচনা করছি এরপর 18 দিন পেরিয়ে গিয়েছে, 19 দিনে পড়ে গেছে, আজ পর্যন্ত এটা নিয়ে কোনো তাপ উত্তাপ নেই, অথচ তালিকা বেরিয়ে গেল। মানে এই মখারির অর্থটা কি খুব অন্য পলিটিক্যাল পার্টি তো দোষী বটেই, মানে তাহলে করণীয়টা কি? মানে লোকেও, মানে আমরা জানি না, সত্যিই জানি না। আমরা জানি না, এবং সব থেকে মজা হচ্ছে সুপ্রিম কোর্টের অবস্থানকেও একটু দেখা দরকার। সুপ্রিম কোর্ট বললেন যে প্রতিদিন বেরোবে, সুপ্রিম কোর্টের কথা নির্বাচন কমিশন শুনলো না। এই যে শুনলো না, সুপ্রিম কোর্ট কি পদক্ষেপ নিলেন? এনসিইআরটি তে যখন সুপ্রিম কোর্ট মানে কোর্ট বা বিচার ব্যবস্থা নিয়ে একটি অধ্যায় সংযুক্ত করা হলো, যে অধ্যায়ের মধ্যে বিচার বিভাগের দুর্নীতি নিয়ে বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট দেনান দেয়ার কপিল সিবালের কথা শুনলেন এবং দেনান দেয়ার পদক্ষেপ করলেন, এনসিইআরটির ওই পোর্শন বাতিল করলেন, বই বাতিল করলেন, এমনকি যে বিশেষজ্ঞরা এর সাথে জড়িত ছিল তাদেরকে বাতিল করলেন, কোনো পাবলিক ফান্ডেড কাজ তারা করতে পারবেন না বলে। এই যে সক্রিয়তা, এই সক্রিয়তা এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট দেখাচ্ছে না কেন? মানে আমি অত্যন্ত সাধারণ নাগরিক হিসেবে এবং ভারতীয় নাগরিক হিসেবে, যার গণতান্ত্রিক অধিকার আছে, যার জন্য একটি সংবিধান রক্ষিত আছে, সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টকেও আমি এই প্রশ্নটা করতে চাই যে তাহলে আপনারা কি করছেন? আপনারা যখন আপনাদের প্রত্যেকটা আদেশ, নির্বাচন কমিশন তার বেশ কিছু আদেশ মানছে না, বেশ কিছু আদেশ মানছে, এইরকম একটা সিচুয়েশন তৈরি করেছে, আপনারা নির্বাচন কমিশনকে ধরছেন না কেন? কেন নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনারকে কবে পার্লামেন্টে ইমপিচ করা হবে এবং সেই ইমপিচমেন্ট খুব প্রতীকী ইমপিচমেন্ট, তা দিয়ে আদৌ কিছু ঘটবে না, কেন আমাদের সেদিকে তাকিয়ে থাকতে হবে? আমরা তো কোর্টের কাছে জানতে চাইবো যে সংবিধানে এই বিষয়টা আছে কিনা। কোর্ট উত্তর দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন বিষয়টাকে, কোর্টকে মানছে না, কোর্ট কিছু বলতে পারছেন না। এবং এই যে প্রশ্নগুলো আমি তুললাম, যে বিচার প্রক্রিয়াটা যে চলছে এখন বিচারপতিদের অধীনে, সেটা কিভাবে চলছে, তার স্বচ্ছতা, সেটা তো জানানোটা কোর্টের কাজ। সে তো কোনো সাধারণ নাগরিক হাত গুনে জানতে পারবেন না সেখানে কি ঘটছে। এবং যখনই গণতন্ত্রে অস্বচ্ছ অবস্থান তৈরি হয়, তখনই সেই গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়, দুর্বল হয়। এটাকে সুপ্রিম কোর্ট জানেন না, এটা আমাকে ভাবতে হবে? মানে আমার মতন সাধারণ মানুষও যেটা বোঝে সেটা ওরা বোঝেন না। এটা খুব চিন্তার জায়গা, এটা খুব আশঙ্কার জায়গা। কারণ আশঙ্কার জায়গা আরো বেশি করে এই কারণে প্রসূনদা, যে যে মানুষগুলো এখনো তালিকাভুক্ত নন, যে মানুষগুলো এখনো তালিকা আটকে আছে, তারা কিন্তু ভাবছেন যে আইনি পথেই এর একটা সমাধান হবে। হ্যাঁ, তারা এখনো এবারে বিশ্বাস করছে কোর্টকে এবং ইলেকশন কমিশনকে, আশ্চর্যজনক ভাবে। মানে আমি জাস্ট একটা দর্শকদের জন্য বলি, এই মতুয়াদের এখানে এই কদিন মেলা বা পুজো হচ্ছিল, কাগজেই খবর বেরিয়েছে দেখলাম যে তারা পুজো দিয়ে প্রণাম করে এবার একটাই প্রার্থনা করছে যে আমার নামটা যেন ভোটার তালিকায় উঠে যায়। বলছে আপনারা কি প্রার্থনা করছেন? বলে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, নামটা যেন উঠে যায়, না হলে তো আমাদের কোথায় পাঠিয়ে দেবে ঠিক নেই। মানে গরিব মানুষদের এটা ভাবা যাচ্ছে না, কেউ এটা নিয়ে ভাবছে না। কোনো পলিটিক্যাল পার্টি তারা হিসেব করছে কটা মতুয়া ভোট কেটে গেল, কোন কোন দলের কাটা গেলে কোন দলের সুবিধে হলো, কটা মুসলমান ভোট কাটা গেল, কোন দলের কাটা গেলে কোন দলের সুবিধে হলো, কটা আপার কাস্ট হিন্দু অসন্তুষ্ট হলো, কোন দলের কাটা গেলে কাদের সুবিধে হলো, এইটা হিসেব করছে। মানে আমি সরি টু সে, মানে এই বাংলা কিন্তু আমার কাছে অচেনা। তুমি আমি সকলেই যে 50 বছর ধরে যে বাংলাকে চিনি, সেই বাংলা আজকে এরকম অচেনা বাংলা কেন হয়ে যাচ্ছে? এটা কিন্তু প্রসঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করব, কারণ আমি যে বাংলাকে চিনি, সে বাংলা 47-এর আগেও এরকমই সাম্প্রদায়িক ছিল, 47-এর পরে দীর্ঘ সাম্প্রদায়িক থেকেছে। যদি আপনি মনে করে দেখেন, সিম্পলি 47-এর আগের ঘটনা আমি ছেড়েই দিচ্ছি, যদি মনে করে দেখেন, যখন পূর্ব বাংলা থেকে, যা তখন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত, পূর্ব পাকিস্তান, সেখান থেকে যখন উদ্বাস্তু স্রোত পশ্চিমবঙ্গে এসে পৌঁছল, সেই উদ্বাস্তুদের গ্রহণ করার মতন কোনো ব্যবস্থা কেন্দ্র সরকার, রাজ্য সরকার কেউ কি সেভাবে করেছিলেন? করেনি। পাঞ্জাবের সাথে আপনি তুলনা করে দেখুন, না, দেখবেন হয়নি। এখানে উদ্বাস্তু আন্দোলন হয়েছে, জমি কলোনি বসানো হয়েছে জোর করে, একদম। এবং যখন তারা এসছেন, তখন পশ্চিমবঙ্গের যে তথাকথিত হিন্দু উচ্চবর্ণ সমাজ, তারা কি খুব খুশি মনে তাদেরকে স্বাগত জানিয়েছিলেন? যে হ্যাঁ, হিন্দু না। আমার ভাই বলে টেনে নিয়েছিলেন? যদি সেই কোলে টেনে নেওয়া হয়েই থাকে, তাহলে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলায়
মাঠে এত কদর্য কুৎসিত জাতিবিদ্বেষ বেরিয়ে আসতে পারে না? না না না, ঠিক ঠিক, একদম অ্যাবসলিউটলি রাইট। চিহ্নগুলো খুব পরিষ্কার ভাবে ছিল। এবং যখন বাম আমল চলেছে, আমার তো জন্ম কংগ্রেসের আমলে এবং আমি কংগ্রেস থেকে বাম আমল বেড়ে উঠছি, তখনও আমি দেখেছি বহু বহু মানুষ যাদের তথাকথিত আমরা প্রগতিশীল বলি, তাদের ভেতরে একটু খোঁচা দিলে পরেই বেরিয়ে আসছে মুসলমান বিদ্বেষ। আমি আমার পরিবারে দেখেছি তারা তথাকথিত ভাবে প্রগতিশীল সমর্থন করেন, ভোট দেন, কিন্তু খোঁচা দিলেই ওটা বেরিয়ে আসে। এবং এটা আমার মানে অল্প বয়সে এটা আমার খুব মনে পড়তো যে অন্য প্রসঙ্গে লেনিন একটা কথা বলেছিল যে একজন কমিউনিস্টকে যদি একটু ঠিক জায়গায় খোঁচা দাও, বেরিয়ে দেখবে তার ভেতর থেকে বেরিয়ে আসবে সে কতটা নারী বিদ্বেষী। ঠিক একইভাবে যারা প্রগতিশীল নন তাদের তো ওটা আছেই, ওটা তো ছিলই। এবং তারা কংগ্রেসকে ভোট দিতেন এই কারণে যে কংগ্রেস আমাদের হিন্দুদের সংগঠন, তারা কংগ্রেসকে জাতীয়তাবাদের জায়গা থেকে ভোট দিতেন না। কাজে এই পরিস্থিতি ছিল, কিন্তু চাপা ছিল। চাপা থাকার মানে ক্যান্সারটা ফুঁড়ে বেরিয়েছে। হ্যাঁ, কারণ বাম আমলে একটা কাজ তো মানে কিছু কাজ তো হয়েছে বাম আমলে, তার ফলে মানে ভূমি সংস্কারের চেষ্টা হয়েছে, সংস্কৃতিগত ভাবে অন্য একটা সংস্কৃতিকে খানিক নিয়ে আসার চেষ্টা হয়েছে, মানে অর্থাৎ শুধুমাত্র বাবু ভদ্রলোকদের কালচারের বাইরেও একটু অন্য সংস্কৃতিকে আনার চেষ্টা হয়েছে। অবশ্যই অবশ্যই। বাবু কালচারের যে চেহারাটা, বাবু সংস্কৃতির যে চেহারাটা, সেই চেহারাটাও খানিক গ্রামে মফস্বলে ছড়িয়েছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের এক ধরনের সম্মানবোধ তৈরি হচ্ছিল। এই যে ভালো ঘটনাগুলো ঘটছিল, এইগুলো আরো বৃহত্তর ক্ষেত্রে যেতে পারলো না, কারণ এরা মনোযোগ দিলেন না সেই। ফলে আলটিমেটলি চাষাবাদ থেকে গেল, এই ঘৃণার চাষাবাদ ভেতরে ভেতরে থেকে গেল। আমি তো মানে গোধরা ঘটনার পরে আমি যখন একটি ছোট ছবি বানাই, সেই ছবিটা আমি নন্দনে আলটিমেটলি দেখাই। আচ্ছা, আমার মনে আছে সেই ছবিটা আমি যখন দেখাতে যাচ্ছি, তার আগে আমাকে প্রবল সাদর অভ্যর্থনা জানানো হলো, কারণ তখনও অপর্ণা সেনও ছবিটা বানাননি, মিস্টার অ্যান্ড মিসেস আয়। আমি প্রথম এক সপ্তাহের মাথাতেই আমার যে রিয়াকশন তৎক্ষণে, সেইটা থেকে ছবিটা বানিয়েছি। তারা তো একেবারে যে আমরা এই ছবিটার গোটা দায়িত্ব নিয়ে নেবো ইত্যাদি প্রভৃতি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কাজ, হেন তেন। ফার্স্ট শোটা হয়ে গেল, তারা যখন দেখলেন যে ওই ছবিতে একটি সংলাপ আছে, একটি চরিত্র বলে যে দুটি মূল চরিত্র ছিল, তার মধ্যে একটি মেয়ে যে তথাকথিত রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে, এবং একটি ছেলে যে বাংলাদেশ থেকে চলে আসা ছেলে যে পশ্চিমবঙ্গে বড় হচ্ছে, তাদের দুজনের সম্পর্ক নিয়ে ছবিটা, এবং গোধরায় তার ফলাফল এইটা নিয়ে ছবিটা ছিল। তো তারা যে বাড়িতে ভাড়া থাকতো, আমি ওই বাড়িওয়ালার চরিত্র মুখ দিয়ে বসিয়েছিলাম সংলাপটা। তাদের খুব ট্র্যাজেডিক একটা বিষয় ঘটার পরে ওই বাড়িওয়ালার চরিত্রটি বলেন যে আমি এই বাড়িটাকে সাম্প্রদায়িক সম্প্রীতির জাদুঘর বানাবো, কাউকে ভাড়া দেব। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে আসলে ওপরের বিষয়, ভেতরে ভেতরে যে অন্য বিষয়গুলো রয়েছে ছবিটার মধ্যে ছিল, এই প্রথম শোটা দেখার পরই তারা আমাকে আর শো করতে দিলেন না। অজুহাত দিলেন এসি খারাপ হয়ে যাচ্ছে, এত ভিড় হচ্ছে। আমারও এরকম একটা অভিজ্ঞতা আছে বই লেখার ব্যাপারে। সে চিফ মিনিস্টার নিজেই আমাকে তখন বুদ্ধবাবু বলেছিলেন এই এত মানে ওবিসি অমুক তমুক তুলে ধরে লিখবে না, সেটা পরে আলোচনা করব। আমি একদম আমরা আলোচনার মধ্যেই আসি। দেখা যায় অশোক ভট্টাচার্য উত্তরবঙ্গের, যেটা এতদিন ঢাক ঢাক গুড়গুড় করছিলেন, বলেইছেন গত 3টে ইলেকশনে লেফটের লোকেরা বিজেপির দিকে ভোট দিচ্ছে। এবং আমরা দেখেছি শঙ্কর ঘোষ থেকে শুরু করে বঙ্কিম ঘোষ, শুভেন্দু ডায়া বায়া যারা দাঁড়িয়ে থাকে সব, খগেন মুর্মু থেকে শুরু করে সব দীর্ঘদিন ধরে সিপিএম করেছে, বামপন্থী করেছে ইত্যাদি। সম্প্রতি দুজন, একজন অভিজিৎ গাঙ্গুলির নাম নিতেই হয়, আর একজন হচ্ছে নারায়ণ ডাক্তার। আমি আর বিস্তারিত বললাম না, যে কোনো কারণে তিনি সক্রিয়তা কি দেখান। তিনি একেবারে প্রায় আইকন হয়ে দাঁড়িয়েছিলেন, এবং তিনি একটা টিভি শোতে এবিপি আনন্দের পরিষ্কারভাবে বলছেন যে আমার গাড়ি 70-এর স্পিডে উঠলে পুলিশ কেস দেয়, আর মুসলমানরা টুপি পরে না বাইক চালালে কেস হয় না, তাহলে আমি সেকুলার কেন হব? এই যে ন্যারেটিভ, মানে ভেতরে চাপা যে একটা সাম্প্রদায়িক ব্যাপার, সে অন্যান্য ব্যাপার, ওই আদানি আম্বানি দেশের স্বজন মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া, গ্যাস, বেকারিত্ব, হাজারো ইস্যু আছে। বাট ইন অল দিস থিং,
এই যে ন্যারেটিভটা যে বেরিয়ে আসছে এক শ্রেণীর উচ্চবর্ণ, উচ্চবিত্ত বা মধ্যবিত্ত ভদ্রবিত্ত যেটাকে বলা চলে বাঙালির, এবং আমি কথা বলে দেখতে পাচ্ছি ডাক্তারদের একটা বড় লার্জ সেকশন, ইঞ্জিনিয়ার বা সফিস্টিকেট, তারা রবীন্দ্রসঙ্গীত শোনে, তারা সত্যজিৎ রায় দেখে, তারা বিদেশে যায়, তারাই বাংলা সংস্কৃতির ধারক বাহক বলে নিজেদের মনে করতো। বাড়িতে আনন্দবাজার ইদানিং কম রাখলেও রবীন্দ্রসঙ্গীত যে কোনো আলী আকবর শুনতে যেত, এখন রশিদ খান শুনতে যেত, তারাই বাংলা সংস্কৃতির ধারক বাহক ছিলেন। তাদের মধ্যে একটা ভয়ঙ্কর ভাবে মুসলিম বিদ্বেষ এইবারের ভোটে, পার্টিকুলারলি এইবারের ভোটে আমি দক্ষিণ কলকাতা, নিউ টাউন, সল্টলেক, উত্তর কলকাতা বা অন্যান্য জেলারও সাধারণ মানুষদের দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা ভয়ঙ্কর, মানে পলিটিক্যাল ন্যারেটিভ না যে মোদি ভালো উন্নয়ন করছে বলে ভোট দেব, বা মমতা খারাপ দুর্নীতি করেছে বলে তার বিরুদ্ধে বামকে ভোট দেওয়া উচিত বা অন্যদের দেওয়া উচিত। ন্যারেটিভটাই হচ্ছে হিন্দু মুসলিম ন্যারেটিভ বেড়ে উঠলো, যেটা 5 বছর আগে, এমনকি 2024-এও ঠিক এইভাবে আমরা দেখিনি। এটার কি কারণ মনে হচ্ছে? এবং সেটা ভয়ঙ্কর প্রকট আকার ধারণ করলো কিন্তু এবারের ইলেকশনে। কারণ এইবারের ইলেকশন রাজ্যের ইলেকশন, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমি তোমাকে আলোচনা প্রসঙ্গে শুধু একটাই কথা বলবো, যে ন্যারেটিভেই ওই বাংলাদেশ পালিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ, রোহিঙ্গা কিছুদিন দেখানো হয়েছিল, কাগজে লেখা হচ্ছে, টিভিতে, কোথাও কিন্তু আর কিছু নেই, সব কিন্তু রোহিঙ্গা ফোহিঙ্গা সব ধামাচাপা পড়ে গেল। কিন্তু এই ন্যারেটিভটা তাদের ব্রেনের মধ্যে থেকে বেরোচ্ছে। এটার কারণটা কি ওই তুমি যেটা বলছিলে সেটাই? আরেকটু যদি এক্সটেন্ড করো, আরেকটু যদি আলোচনাটা নিয়ে যাও। আমি ছোট্ট একটা ঘটনা বলি, মানে এই ঘটনা রেফারেন্সে আমার মনে হয় এটা বলাটা খুব জরুরি। 47-এর আগে একটা জনসভা হচ্ছে, মূলত মুসলমানদের সমাবেশ। সেখানে একজন বিশিষ্ট চক্ষু চিকিৎসক উপস্থিত। তাকে সেই জনসভায় যারা হত্যা করে তাদের মধ্যে যারা ধরা পড়লেন বেশিরভাগই কিন্তু তথাকথিত হিন্দু, কোট আনকোট শিক্ষিত। এবং ওই জনসভায় তাকে হত্যা করার পরে যে হইহট্টগোল হলো, তাতে যিনি বোমা মারলেন তিনি ডক্টর মহেন্দ্রনাথ সরকার, বর্ধমানের ডাক্তার, এবং তখন বেশ বিখ্যাত ডাক্তার ওই অঞ্চলে, রিনাউন্ড ডক্টর। রিনাউন্ড ডক্টর। তো এই যে আজকে আপনি ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার ইত্যাদি নানান পেশাজীবী, শিক্ষক, এদের মধ্যে এই যে বিদ্বেষটা আপনি দেখছেন, এটা বংশ পরম্পরায় লাগে, এটা নতুন কিছু না। কারেন্সিটা এর আগে সেকুলারিজম ছিল। যেহেতু তারা যে সমাজে চলাচল করেন সেই সমাজে আস্তে আস্তে যেহেতু এক ধরনের বাম সংস্কৃতি এসে দাঁড়িয়েছিল, তারা ওইটা ঘোমটার আড়ালে রাখতে পছন্দ করতেন, কারণ ওর থেকে বেশি বেরিয়ে গেলে পরে তাদের যদি মনে করে যে এরা প্রগতিশীল নয়, সুবিধা সুযোগগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো তারা পাবেন না। বাংলার ভদ্রবিত্ত সমাজ চিরকাল দেখেছে শাসক কোন দলে, শাসক কি চাই, তাদেরকে তারা অনুসরণ করেছে। এইবারে এইখানে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে তৃণমূলের প্রচুর সমস্যা আছে, প্রচুর দুর্নীতি থেকে শুরু করে নানাবিধ কিছু আছে। একটা অংশ তারা তো এক্সপেক্ট করছেন আমাদের খোলা বাজার হয়ে যাওয়ার পরে 1990-এর পর যদি আপনি খেয়াল করে দেখেন, একটা অংশের বিপুল সম্পদ বেড়ে গেছে এবং আরেকটা অংশ কিন্তু ততোধিক তলায় তলিয়ে গেছে একদম। এবার এই যে বিপুল সম্পদ বেড়ে গেছে যে অংশটা, আর তারপরেই খানিকটা বেশ কিছুটা ব্যবধানে আরো কিছুটা সম্পদ আছে, অন্তত বাড়িতে একটা গাড়ি রাখতে পারে, এসি, ফ্রিজ, সমস্ত কিছু এসব, এটা সবারই, হ্যাঁ একদম। বেড়াতে যাই হনলুলুতে, এরকম করতে পারে। এই যে সেকশনটা, এই সেকশনটা অ্যাসপিরেশনাল ক্লাস, এরা আরো বেশি অর্থ চায়। তো অর্থ আসবে কিসে? খুব সোজা হিসেব ছিল, অর্থ আসবে একমাত্র ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কিরকম? যেটা টাটাকে নিয়ে আসার কথা হয়েছিল ইত্যাদি। কিন্তু মজা হচ্ছে যেটা, এরা ভাবতেই পারলেন না, ধরা যাক এদের সংখ্যা, আমি কথার কথা বলছি, এদের সংখ্যা ধরা যাক 1000 এবং 10 লাখ হচ্ছে কৃষিজীবী এবং অন্যান্য শ্রমশীল মানুষের সংখ্যা। তো এই 1000 জনের যে সন্তানেরা, তারা এইসব জাতীয় ইন্ডাস্ট্রিয়ালে তাতে কিছু কাজ পাবে, ম্যানেজারিয়াল জায়গা, আইটিতেও তাই কিছু কাজ পাবে, যে কাজগুলো অনেক টাকার মাইনে হতে পারে। জনসংখ্যার কত শতাংশ তারা? আজকের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো ইউরোপের সেই শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নয় যে বিরাট বিরাট লক্ষ লক্ষ মানুষ, সেটা তো আর নয়। অটোমেশনের যুগ এসে গেছে, পুঁজিপতিদের বয়ে গেছে,
লক্ষ লক্ষ লোককে কাজ দিতে, বরং তারা কাজ কমিয়ে আরো বেশি করে প্রফিট করবে। তো তাদের কি মাথায় এটা কাজ করলো না যে আমার ছেলেই শুধু ছেলে বা আমার মেয়েই শুধু মেয়ে নয়, আরো ছেলে মেয়েরা আছে, কৃষক থেকে শ্রমিক, তাদের ঘর থেকে আরো মধ্যবিত্ত যে অংশটা, নিম্ন মধ্যবিত্ত অংশটা, তাদের ছেলে মেয়েরাও আছে, তাদেরও জায়গার প্রয়োজন আছে, কাজের প্রয়োজন আছে, সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিয়ে হবে না, সেটা তাদের মাথায় এলো না। না, এলো না, কারণ তারা এটা আর দেখতেই চাইছে। তারা ছেলে মেয়েদের ছোট থেকে শেখাচ্ছেন কি, তুমি পাশের জনকে কিছু বলে দেবে না, এই তো সামাজিক শিক্ষা। তো সম্পদের ক্ষেত্রে তুমি তাকাবে সেই দিকটাতেই যেখানে তুমি সব থেকে বেশি আয় করতে পারো। টিফিন শেয়ার করে খাবে না, টিফিন শেয়ার করে খাবে না, শেয়ার করে খাবে না। এবং ট্র্যাজেডি দেখুন প্রশ্ন, এই অংশটাই কিন্তু এখন শহরের নানান আবাসনে ফ্ল্যাটগুলোতে একা একা জীবনযাপন করছে। হয় স্বামী স্ত্রী আছেন, নইলে একজন আছেন একজন নেই, ছেলে মেয়েরা কোথায়, অন্য রাজ্যে, বিদেশে। এবং যখনই কথা হয় তখনই তারা বলেন এ রাজ্যে তো কিছু হয়নি, এ রাজ্যে তো ওরা চাকরি পায়নি। কথা হচ্ছে, চাকরি পায়নি কথাটা কি সর্বাংশে সত্যি? আমি তো নিজে এ রাজ্যে কাজ করেছি, আমি বাইরের রাজ্যেও কাজ করেছি, এ রাজ্যেও কাজ করেছি, চাকরি পাইনি বলে বাইরের রাজ্যে গেছি এমন না, আমি শিখতে গেছিলাম। আমার অ্যাম্বিশন লেভেলটা কোথায়, আমি কত টাকার চাকরি চাই। আমি 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 এই প্রসঙ্গে দর্শকদের কয়েকটা কথা শুদ্ধকেই সাপ্লিমেন্ট করার জন্য বলি। নাম্বার ওয়ান, তুমি যেটা বললে যে ভদ্রবিত্ত এই সমাজ, যখন টাকা কম ছিল, হয়তো এখন তো প্রায় প্রত্যেকের বাড়িতেই টু হুইলার বা চার চাকা থাকে, মধ্যবিত্ত ভদ্রবিত্ত বাড়িতে প্রত্যেকেরই কিছু না কিছু আছে। সিদ্ধার্থ শঙ্কর রায় যখন 72 সালে রিগিং করে জিতলেন, এই কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও পরে স্লোগান দেখেছে, আমার মনে আছে সিদ্ধার্থ শঙ্কর রায় ইডেন গার্ডেন্সে ক্রিকেটের আয়োজন করেছিলেন বন্যা ত্রাণ বা অন্য কিছুতে সাহায্য করার জন্য, এবং সিদ্ধার্থ শঙ্কর রায়কে কেন্দ্র করে ফিল্ম স্টারদের সাথে সেটা হয়েছিল। এই ভদ্রবিত্ত সমাজ পরে যারা বামপন্থী হলেন, রবীন্দ্রসঙ্গীত করলেন, তাদের ক্লাউডটা কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়কে ঘিরে সব সময় থাকতো এবং কাগজও সেটা দেখাতো, সেটা আমার মনে আছে। আমারই রিলেটিভদের সিদ্ধার্থ শঙ্কর রায় এসেছিলেন একেবারে কাশীপুরে, সেই মাথায় হাত দিয়ে সে ভদ্রমহিলা আশীর্বাদ করেছিলেন, বললে বাবা তুমি না থাকলে পশ্চিমবঙ্গে কোথায় রসাতলে চলে যেত। পরে আবার তাদের আমি বামপন্থী হতে দেখেছি। দ্বিতীয় কথা সাপ্লিমেন্ট করি, এই যে চাকরি প্রসঙ্গটা বললে, আমি সম্প্রতি পাটনায় দুবার আমাকে যেত ইলেকশনের সময়, এবং 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 2-3 সপ্তাহ আগে, 1 মাসের মধ্যে এটি বিয়ের অনুষ্ঠানে গেছিলাম। তাতে সম্রাট চৌধুরী থেকে শুরু করে পাটনার সাংসদ রামকৃপাল যাদব, তারপরে শ্যাম রজক সিনিয়র মিনিস্টার, নন্দকিশোর যাদব যে ছিলেন স্পিকার ছিলেন 5বারের এমএলএ বিজেপির, চলে গেলেন গোর্খাল্যান্ডে, অনেকের সাথে কথা হচ্ছে। শিবানন্দ তিওয়ারি আরজেডি, তার সাথেও পরে কথা হলো, আরো লটস অফ আরজেডি মিনিস্টার। তা আমি যা হয় বিয়ে বাড়ি এবং অনুষ্ঠানে হয় খুব খোলাখুলি, আর এতদিনকার আমি যেহেতু কাজ করতাম, ওরা বলছে অদ্ভুত, এখন তো ইলেকশন মিটে গেছে, তা 2-3টে তথ্য খুব ইন্টারেস্টিং, এটা তোমারও জানার, পাবলিক আমার দর্শকদেরও জানা। বিহারে কত লোকের নাম বাদ গেছে অ্যাপ্রক্সিমেটলি হিসেব হচ্ছে, জেনুইন লোক, ওরা বলছে খারাপ হয়েছে ব্যাপারটা, কারণ পরবর্তীকালে এফেক্ট আসবে। 80 লক্ষ বলছে বিহারের নাগরিকদের নাম বাদ গেছে, 80 লাখ। এক নম্বর তথ্য জানাই। এবং বিজেপির জেডিইউর সাংসদ বিধায়ক মন্ত্রীরা, আরজেডির নয় কিন্তু, তারা বলছে কাজটা ঠিক হয়নি, মমতা দি তবু লড়ছে, নামগুলো থাকা দরকার। আমি তো গুলিয়ে ফেলছিলাম যে ওরা আরজেডির কিনা, আমি জিজ্ঞেস করলাম একজনকে, শ্যামরজক কি এখন আবার আরজেডিতে চলে গেছে? বললো না, ও তো এমএলএ, জেডিইউ এর এমএলএ, এবার মন্ত্রী হতে পারেনি। এবং শ্যামরজকের ইন্টারেস্টিং, শ্যামরজকের ও যেহেতু ধোপা, ও বিয়ে করেছে শত্রুঘ্ন সিনহার শালিকে, এবং সেই বিয়েতে সবার বাধা ছিল, বিহার অ্যাসেম্বলি ছুটি দেওয়া হয়েছিল, বরাতি এসেছিল, বউ বেরিয়েছিল শাহরুখ খানের বাড়ি থেকে। সেই শ্যামরজক আমাকে বলছে যে এই কাজটা, আমি তো কলকাতায় যাব, আমি যাই দল করি না কেন, মমতা দি কিন্তু এটা সাংঘাতিক লড়ছেন। আমি মানে আমি আশ্চর্য হয়ে গেলাম। ইভেন নন্দকিশোর যাদব, কবেকার আরএসএস করার লোক, তিনিও বলছেন না কাজটা এখন নই জেনারেশন, কাজটা কিন্তু ঠিক হয়। এইটা কিন্তু তাদেরও কিন্তু একটা বক্তব্য। এই আরএসএস কিন্তু পুরনো আরএসএস, আমি বলছি মোদী সার আরএসএস না। এক 2 নম্বর হচ্ছে যে কত লোক পশ্চিমবঙ্গে, আমি এখানে দেখি একটা অ্যাপ্রক্সিমেট হিসেব নিচ্ছিলাম, তাতে সরকার পক্ষ বিরোধী পক্ষ দুপক্ষের লোকই বলছে যে গত 15 বছর বা 20 বছরে
অ্যাপ্রক্সিমেটলি 15 বছরে একটা টার্ম ধরা চলে, বলছে যে প্রায় 1 কোটির কাছাকাছি বিহার থেকে মাইগ্রেট করেছে ওয়েস্ট বেঙ্গল। একদম প্রায় 1 কোটি মানুষ। কারণ বিহারে কোনো চাকরি নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো কাজের সুযোগ নেই, এবং বিহারের গ্রাম থেকে যারা ক্যাব ড্রাইভার তারা চলে আসছে শহরে, তারপরেই তারা চলে আসছে কলকাতায়। তার মানে এটা কিন্তু ফ্যাক্ট। মৈত্রীশ ঘটক সম্প্রতি কলকাতায় এসেছিল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে ফেডারেশন হলে দেখাচ্ছিল, আমি দেখতে গেছিলাম। আগেও কথা হয়েছে, পরে মৈত্রীর সাথে কথা হয়েছে, আনন্দবাজারও লিখেছিল। ও প্রায় একই রকম একটা হিসেব দেখিয়েছে যে ইউপি বিহার থেকে প্রচন্ড মাইগ্রেশন হচ্ছে, আবার ওয়েস্ট বেঙ্গল থেকে লোকে চলে যাচ্ছে, অর্থাৎ ব্যাপারটা এইরকম। 4 নম্বর, সম্প্রতি আমি দুদিন ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে সকালবেলা হাওড়া স্টেশন থেকে সেক্টর 5 এসে নামি, একদম আর্লি আওয়ার, সকাল 8টা-9টায়। পুরো ট্রেন বোঝাই হয়ে হিন্দি ভাষী, কেউ বাংলায় কথা বলছে না, তারা সেক্টর 5-এ আসছে। এবং আমার পরিচিত বন্ধু বান্ধবের ছেলে মেয়েদের আমি জিজ্ঞেস করেছি, আমার লটস অফ ফ্রেন্ড ইন পাটনা, জার্নালিস্ট, তারা আমাকে অদ্ভুত কথা বললো যে তাদের ছেলে মেয়েরা আগে প্রেফার করতো দিল্লি, কিন্তু তারা হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর বা চেন্নাই প্রেফার করছে না, রাদার দ্যান তারা কলকাতায় চাকরিটা প্রেফার করছে, যাতে 6 ঘন্টা 8 ঘন্টার ডিস্টেন্সে পাটনায়, মুজফ্ফরপুরে, বিহারের অন্যান্য জায়গায় চলে যেতে পারে। এবং সম্প্রতি আরেকটা তথ্যও জানাই, নিউ টাউনে আগামী 2027-এর মধ্যে প্রজেক্টেড নতুন আইটি সেক্টরে জব ক্রিয়েট হয়েছে, অলমোস্ট হচ্ছে 1.5 লক্ষ মতো নতুন চাকরি হবে, 1.5 লক্ষ। এবং নিউ টাউনের এনকেডি অথরিটি তাদেরকে, যারা হাউজিং এর ট্যাক্স ইত্যাদি দেখে, নির্দেশ দেওয়া হয়েছে 27,000 ডুয়েলিং ইউনিটকে, 27,000 মাইন্ডেড ওকে করতে হবে, যাতে বাইরের থেকে লোকে এসে ভাড়ায় থাকতে পারে। একদম। এই 4টে তথ্য কিন্তু ইন্টারেস্টিং। এটা মমতা ব্যানার্জির গভর্নমেন্টের ফেলিওর হচ্ছে, তারা এগুলো জানেও না, প্রচারও করে না। আমি জিজ্ঞেস করেছিলাম প্রাক্তন আইটি মিনিস্টার ব্রাত্যকে, সে দোষ দেয় একে, ও দোষ দেয় ওকে, ইন্দ্রনীল দোষ দেয় আমাদের আমাদের যে বাবুল সুপ্রিয়কে, সে তো ছিল বিজেপি, শিবতুল্লার হত্যার ব্যাপারে লোকে তার বিরুদ্ধে আঙুল তুলেছিল, দাঙ্গা, সে এখন তৃণমূল হয়ে সাংসদ চলে গেল। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। আর তুমি যেটা বললে মধ্যবিত্ত ভদ্রবিত্ত, তাদের কিন্তু একটা অদ্ভুত ন্যাগটিভ। তার মানে এই নারায়ণ ডাক্তার থেকে গাঙ্গুলি বা আমরা যেটা দেখছি, সেই সোসাইটিটা কিন্তু পুরো এইবার এই উৎসবের মধ্যে এতে মেতে গেছে, তাই না? একদম। এবং তাদের কাছে 70 লক্ষের কিছু গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। 70 লক্ষ নয় প্রসূন, আমি সংখ্যাটাকে আমি মানে আরো বাড়িয়েই দেখতে চাই, কারণ 60 লক্ষের উপর বিচারাধীন, আর যে 60 লক্ষের উপর লোক বাদ গেছে, তার মধ্যে আমার ব্যক্তিগত ধারণা, এখনো তো সব তথ্যকে একসাথে করা যাচ্ছে না, যেহেতু করে রেখে দিয়েছে, সেইখানে আমার ধারণা যে খুব কম করে হলেও 35 লক্ষ মানুষ আছেন যারা জেনুইন ভোটার। তো কাজেই সংখ্যাটা অনেকটাই, প্রায় 1 কোটি ছবি। এবার এই যে অংশটা, এই অংশটাকে নিয়ে এদের কারোর মাথা ব্যথা নেই। তৃণমূল সরকারকে যদি সমালোচনা করতে হয় রাজনৈতিকভাবে, সেই কাজটা তো স্বচ্ছন্দে করা যায়, কোনো সমস্যা নেই। ঠিক। আমাদের ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, এইসব জায়গাগুলোতে, যেহেতু আমরা জনঘনত্বের একটা জায়গা, সেই সব জায়গাগুলোতে কাজ তৈরি করার জন্য আরো কাজ করা, ভাতা দেওয়া ছাড়াও, ভাতা দেওয়াটাই শুধু কাজ নয়, এইসব জায়গাগুলো তৈরি করা, অবশ্যই কিছু শিল্পকে নিয়ে আসা, যেই শিল্পগুলোকে আরেকটু বেশি মানুষের কাজে লাগানো যায়, অর্থাৎ বেশি সংখ্যক মানুষ কাজ করতে পারেন। এবং সেইটার জন্য মধ্যখানে এই যে অভিযোগগুলো আসে, তোলাবাজি থেকে শুরু করে যাবতীয় কিছু, এই অভিযোগগুলো বন্ধ করতে পারার জন্য দলের থেকে পদক্ষেপ নেওয়া দরকার, চিহ্নিত করা দরকার। এবং তারা জানেন না তো এটা হতে পারে না, যে কি হচ্ছে না হচ্ছে চারপাশে, তারা সেগুলোকে বন্ধ করতে পারছেন না, এগুলো তাদের ব্যর্থতা। যেমন অভয় আন্দোলন তৈরি হওয়ার জায়গাটাইও তাদের ব্যর্থতার জায়গা, ওই রকম জায়গায় বিষয়টা যাবে কি কেন? আমাদের এইরকম অবস্থা। আমি শুধু দুটো প্রসঙ্গে আছি, কুইক, অনেকক্ষণ আলোচনা হয়েছে, দীর্ঘ, দর্শকদেরও ধৈর্যচ্যুতি করে, প্রায় 40 মিনিট হলো। তোমার কি মনে হয় তো ফাইনালি এই ব্যাপারটা ঝুলেই ইলেকশনে যাবে? মানে ফাইনাল এই 61 লক্ষ হ্যাপাজার্টলি একটা করে দিয়ে তারা ইলেকশনে চলে যাবে, নাকি না করে ইলেকশন পিছিয়ে যেতে পারে? না না, আমার এ নিয়ে কোনো সংশয় নেই, ইলেকশন পেছবে না, বেশ কিছু মানুষ ঝুলে থাকবেন,
এবং কিছু মানুষকে ছাড় দেওয়া হবে, সেই সংখ্যাটাও খুব বেশি হবে না। এবং যারা ঝুলে থাকবেন তারা জানবেনও না যে কি করলে তাদের নাম উঠবে, সেই প্রসেসটাও খোলসা করা হবে না। ভোট হয়ে যাবে, এবং ভোট হয়ে যাওয়ার পরে আমার দুটি আশঙ্কা আছে, এখানেই আমি বলে রাখি প্রসূনদা। সেটা হচ্ছে যে এই ভোট যেদিকে গড়াচ্ছে, রাজ্যপাল বদল হয়েছে, কেন্দ্রীয় বাহিনী এসছে, প্রশাসনের নানান স্তরে বিপুল বদল ঘটছে, যেদিকে গড়াচ্ছে আমার ধারণা বিজেপি কোথাও একটা ভাবছে যে তারা যদি ক্লিয়ারলি জিততে না পারে, অন্তত এমন একটা সিচুয়েশন হবে যাতে তাদের শক্তি কাছাকাছি পৌঁছে যাবে, এবং সেক্ষেত্রে তারা বিধায়ক কেনাবেচার দিকে মন দেবেন। সেই কাজটা করার জন্য রাজ্যপাল সহায়তা করবেন। এগুলো পসিবিলিটিস, এবং ভয়ঙ্কর পসিবিলিটি। আমার মনে হয় না। তুমি লেফটকে খুব কাছ থেকে চেনো, লেফটের ভোট এবার কি আদৌ এই লেফটের তো একটা বড় সেকশন তো এই সুবিধাভোগী ক্লাস, যারা উঠে এসছে সচ্ছল মধ্যবিত্ত, তাদেরই আমরা দেখতে পাই। তারা তাদের ভোটটা রিটেন করতে পারবে, বাড়াতে পারবে, না তারা আরো বেশি করে এই ডাক্তার ইঞ্জিনিয়াররা যা কল দিচ্ছে সব একজোট হও একজোট হও, তারা আরো বেশি করে বিজেপির দিকে ভোট করবে এবং লেফটের ভোটারও কমবে? এটা আমার শেষ প্রশ্ন। এই যে অংশটার কথা আপনি বলছেন, এই অংশটা বিজেপিকে ভোট দেবে আমি নিঃসন্দেহে বলতে পারি। এবং লেফট যে কাজটা করেনি, যে কাজটা করলে ওদের অনেক বেশি উপকার হতো, সেটা হচ্ছে সত্যি সত্যি শ্রমিক কৃষকের কাজ করা, হকারদের কাজ করা, মানে যারা শ্রমজীবী অংশের সাথে, একদম 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 তাদের সাথে কিছু করেনি। এইসব কাজগুলো কিন্তু কোনো দিকেই গেলেন না। সেই টিপিক্যাল পুরনো সময়কার ব্রাহ্মণ্যবাদী বাবু সংস্কৃতির মতন তথাকথিত উজ্জ্বল মুখ, উজ্জ্বল মেধা ইত্যাদি প্রভৃতি বাজারে বেচতে বেরিয়ে গেলেন। আমাদের মতন দেশে উজ্জ্বল মুখ, উজ্জ্বল মেধা এইগুলো ব্রাহ্মণ্যবাদের চিহ্ন আসলে। কিসের উজ্জ্বল মুখ, কিসের উজ্জ্বল মেধা? মানুষ যদি সুবিধা পায়, পরিস্থিতি পায়, সে অনেক কিছু জীবনে করতে পারে। তাকে সেই পরিস্থিতি দেওয়াটা রাষ্ট্রের কাজ। এবং বাম দলগুলোর তো সব থেকে বেশি আদর্শগত কাজের জায়গাটাই ওটা হওয়ার কথা, যে আরো বেশি করে আরো বেশি মানুষকে আমি এগিয়ে আনবো। তার বদলে তারা কতগুলো সিম্বল বা আইকন বেছে নিলেন, এই অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে নারায়ণ বাবুর মতন মানুষজনকে, যারা বেসিক্যালি সুবিধাভোগী চিরকাল, এবং এখনো সুবিধাভোগ করবেন বলে জামটা মারলেন, এবং বড় ক্ষতি করে গেলেন বাম দলগুলো। প্রতিকূলের দিকে আঙুল তুললে তো হবে না, কারণ প্রতিকূলেরা তলার পোর্শনে কাজটা করেছেন, মাটিতে কাজটা করেছেন। সেইখানে কাজ করার মানসিকতা নেতৃত্বে থাকতে হবে, তবে তো গিয়ে মাটিতে কাজ হবে। আমার তো সব থেকে দুঃখ লাগে যেখানে, যে এত বড় বাম আন্দোলনের যে দীর্ঘ ইতিহাস, এ তো আজকের ইতিহাস নয়, স্বাধীনতা পূর্ব যে ইতিহাস, সেই আন্দোলনটা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়ে চলে যাচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে, এখন এবং পরবর্তী ক্ষেত্রে এর যে কি বিষময় প্রভাব, সেই প্রভাব এরা কল্পনা করতে পারছেন না আমি বলবো না, সেই প্রভাব বাকিরা কল্পনা করতে পারছেন না। কারণ যদি এর কোনো প্রতিরোধ তৈরি করতে হয়, যদি এর কোনো সত্যি সত্যি কোনো অন্য চেহারা তৈরি করতে হয়, সেটা কিন্তু বাম দিক থেকেই আসবে, অন্য কোনো দিক থেকে আসবে। এবার এইটা করতে না পারার ব্যর্থতায়। শুদ্ধ, অনেক সময় দিলে, অনেক বিস্তারিত আলোচনা হলো। আশা করি দর্শকদের এই ধরনের মনোজ্ঞ আলোচনা ভালো লাগবে। আপনারা লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন। শুদ্ধ, অনেক ধন্যবাদ তোমাকেও। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। নমস্কার।